প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এলাইনাস খান, রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। জুলাই সনদ নিয়ে বিতর্ক চলছে। মূলত বিতর্কটা বাস্তবায়ন নিয়ে অনেকটা। এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে সমালোচনা করছে, দোষারোপ করছে। বিএনপি বেশি দোষারোপ করছে জাতীয় ঐকমত্য কমিশনকে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে। তবে একটি বিষয়ে সবাই একমত, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প নেই। অনেকে বলছেন যারা নির্বাচনের সংশয় প্রকাশ করছেন আসলে প্রকৃতপক্ষে তার কোনো ভিত্তি নেই। প্রধান রাজনৈতিক দলগুলো যদি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে একাট্টা হয় তাহলে সেই অনুষ্ঠিত বলে কিছু থাকে না। এলাইনাস খান, আপনার মতামত কি? আমি কিন্তু আগাগোড়াই বলে আসছি এবং অব্যাহতভাবে যে নির্বাচন সময় মতো হবে, এ ব্যাপারে আমি কখনো সন্দেহ প্রকাশ করি নাই। কারণ এখানে নির্বাচনের প্রথমত হলো যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি উপদেষ্টা প্রফেসর ইউনূস, তাকে যতটুকু বুঝেছি চিনেছি, তিনি নির্বাচন পিছিয়ে ক্ষমতা থাকার মানসিকতা নাই। বিশেষ করে তার যে আন্তর্জাতিক যে ইমেজ যেটা আছে, তিনি সেটা করতে গেলে সেটা ক্ষতি হবে, ওটা উনি ভালোভাবে বুঝেন। আর একটা হলো যে গত 17 বছর ধরে এই রাজনৈতিক দলগুলি, বিশেষ করে এখন যারা প্রধান রাজনৈতিক বিএনপি এবং জামাত, এরা কিন্তু নির্বাচনের জন্য লড়াই করছে, এটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য। তো সেই সুযোগ যখন সামনে এসছে তখন এটা হাতছাড়া হোক, এটা কখনোই চাবে না। আর যেসব বিষয় নিয়ে এই 1 বছর ধরে নানা রকম টানাপোড়েন চলছে, রাজনৈতিক দলগুলি সবসময় বার্গেনিং করে মানে সর্বোচ্চ সুবিধাটা তারা নিতে চায়। এটা হলো পলিটিক্সের একটা নিয়ম, এবং বার্গেনিংয়ের জন্য অনেক সময় অনেক টাফ কথাগুলি বলে। শেষমেশ দেখা যায় যে যেমন জুলাই সনদ নিয়ে প্রথম থেকে যেটা মনে হচ্ছিল যে বুঝিয়ে পলিটিক্যাল পার্টি কখনোই এক জায়গায় হয়তো ঐকমত্যে পৌঁছাতে পারবে না, কিন্তু আমরা ফাইনালি দেখলাম যে না, তারা ঐকমত্যে সব দলই ছাড় দিয়েছেন এবং আগামীতে ছাড় দিবেন। এবং যে বিষয়টা আসছে যে পার্থক্য যে একটা জায়গা যে এনসিপি সহ জামাত যেটা চাচ্ছে সেটা হলো যে নির্বাচনের আগেই এই জুলাই সনদ নিয়ে গণভোটটা হোক। আমি এর আগে আর একটা অনুষ্ঠানে আমি বলেছি যে না, এইটা জাতীয় নির্বাচনের সঙ্গে এটা হতে পারে। এটা নিয়ে আমার মনে হয় এটা নিয়ে বিএনপিরও কোনো দ্বিমত নাই। এটা আরেকটা বিষয় রয়েছে, আসলে এখন সময়ও নেই, কারণ আপনি নিশ্চয়ই জানেন জুলাই ডিসেম্বরের 7 তারিখের মধ্যে কিন্তু তফসিল ঘোষণা করা হবে। এক্স্যাক্টলি, মানে 1 মাসের সময় নেই নতুন করে গণভোটের ব্যাপারটা। নতুন করে গণভোটের সময় না, এটা একটা বাস্তব অবস্থা। আর একটা হলো যে কেন আমরা এটা নিয়ে এত বেশি করব, অথচ দেখেন আমাদের দেশে অতীতে কিন্তু 3টা গণভোট হয়েছে, আপনার যদি মনে থাকে। একটা 77 সালে হয়েছে, আর একটা 85 সালে হয়েছে। 2টা হয়েছে কিন্তু এটা মানে কি বলে সামরিক শাসন থেকে বেসামরিক শাসন উত্তরণের একটা জায়গার থেকে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, তিনি যখন প্রেসিডেন্ট হলেন এটা নিয়ে একটা আনা ভোট হলো এবং তার যে কার্যক্রমগুলিকে বৈধতা দেওয়ার জন্য। একইভাবে কিন্তু এরশাদের ক্ষেত্রে হয়েছে। আমরা শুধুমাত্র দেখলাম যে 91 সালে যে গণভোটটা হলো সেটা দ্বাদশ সংশোধনীতে যাওয়ার ফলে উভয় পক্ষ পার্লামেন্টে একদম মানে কি বলে এটাকে বলে গলায় কোলাকুলি করে দ্বাদশ সংশোধনী পাশ করেছিল। এখন কেন এত হলো, মানে দ্বিধাদ্বন্দ্ব হলো? গণভোট ছাড়া, গণভোটই সব থেকে ইজি ছিল, তা ওই সব সময় কিন্তু আমরা এতটাই করতে দেখিনি। আরেকটা বিষয় সেটা হলো যে কিছু ব্যক্তি যেটা সংশয় প্রকাশ করার চেষ্টা করছে, আমরা তাদেরকে চিনি এবং জানি, এবং নির্বাচন নিয়ে তাদের উদ্দেশ্যটা কি আসলে? না, এটা হলো বাংলাদেশের লোকেরা নেগেটিভ পলিটিক্স করতে করতে পজিটিভ কোনো ভাবতে পারে না। এদেশের লোকেরা দেখবেন যে চোখের সামনে দেখছে ঘটনাগুলি ঘটছে, তারপরে আপনাকে জিজ্ঞেস করবে ভাই দেশের খবর কি। এটা হলো আমাদের দেশের মানসিকতা হয়ে গেছে। কিন্তু কিছু লোক আছে নির্বাচন না হোক, বিশেষ করে যারা পতিত যেটাকে বলা হয় যে আওয়ামী লীগ তার সহযোগী যারা,
তারা চায় না যে ইলেকশনটা হোক। তাদের লোকেরা, বহু লোক তারা এখনো নানা রঙে তারা এখনো আছে, নানাভাবে তারা বলতে চেষ্টা করছে। প্রফেসর মেজবা, আসলে রাজনৈতিক দলগুলোর সামনে নির্বাচনে কোনো বিকল্প নেই, যে কথাটা এলাইন আওয়াজ খানও বলছিলেন। রাজনৈতিক দলগুলো জানে যে নির্বাচন না হলে সবচেয়ে বিপদে পড়বে তারাই। সাধারণ মানুষের চেয়ে কিন্তু তারা সরাসরি বিপদের মুখোমুখি হবে। সম্ভবত এই কারণেই ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বড় ধরনের ঐকমত্য দেখা যাচ্ছে, এবং কেউ কেউ বলছেন যে এটা আমাদের রাজনৈতিক একটা স্থিতিশীলতার ইঙ্গিত বহন করে নির্বাচনের ব্যাপারে। অন্তত আপনি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো শুধু না, মানে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার হচ্ছে জনগণ একটা স্টেক হোল্ডার, গভর্নমেন্ট একটা স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টিগুলো একটা স্টেক হোল্ডার। সো প্রত্যেকটা স্টেক হোল্ডারের মধ্যে নির্বাচন নিয়ে একটা পজিটিভ ধারণা তৈরি হয়েছে যে নির্বাচনটা হতে হবে। এটি হচ্ছে একটা আর্গুমেন্ট। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে নির্বাচন না হওয়ার কোনো সিমটম আমরা দেখতে পাচ্ছি না। অনেকেই এখানে এসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে যে নির্বাচন হবে না, নির্বাচন হওয়ার কোনো লক্ষণ দেখছি না। এই ধারণাগুলো হচ্ছে অমূলক, এবং আমার সহ আলোচক যেটা বললেন, দীর্ঘদিনের রাজনৈতিক হতাশা, তারপর নেগেটিভলি চিন্তা করা, কোনো কিছুকেই পজিটিভলি চিন্তা করা, পজিটিভ ভাবে না দেখার যে দীর্ঘদিনের উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, হ্যাঁ, এটা থেকেই এই ধরনের চিন্তা অনেক সময় অনেকের আসছে। আর অনেকের যারা পরাজিত শক্তি, যারা 24-এর গণ অভ্যুত্থানের, সেই পরাজিত শক্তিও কিন্তু এখন চাচ্ছে যে নির্বাচন যাতে না হোক, কারণ নির্বাচন যদি না হয় এই দেশে একটি বড় ধরনের রাজনৈতিক একটা হট্টগোল তৈরি হয়ে যেতে পারে, সম্ভাবনা রয়েছে। তো তারা সেই সুযোগটার জন্য অপেক্ষা করছে। সুতরাং নির্বাচন হবে না এমন কোনো লক্ষণ আমি অন্তত দেখছি না। নির্বাচন সঠিক সময়ে হবে, এবং সংশ্লিষ্ট যারা এর সাথে আছে তারা দ্রুত যদি এর প্রিপারেশনগুলো সম্পন্ন করে, জনগণের মধ্যে আরো দৃঢ় বিশ্বাস শক্ত হবে আমি মনে করি। প্রফেসর মেজবা, নির্বাচন নিয়ে এই যে রাজনৈতিক ঐক্যমত্য, সেটি বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি এবং দলীয় রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে কি বার্তা দেয়? একটা প্রশ্ন। আর এটা হলো, নির্বাচনের মাধ্যমে কি আমরা সত্যি একটি রাজনৈতিক রূপান্তরের পথে যাচ্ছি, নাকি এটি কেবলই ক্ষমতার হস্তান্তর? অবশ্যই এটা কেবলই ক্ষমতার হস্তান্তর নয়। কেন ক্ষমতার হস্তান্তর নয়? বর্তমান যে রাজনৈতিক কার্যাবলী, যে প্রক্রিয়া চলছে এবং যেদিকে আমরা মুভ করছি, আমাদের যে ওয়ে ফরওয়ার্ড, যেভাবে আমরা যাচ্ছি, এটা পুরোটা যদি আপনি দেখেন, এখানে সুস্পষ্টভাবে পুরো পলিটিক্যাল প্রসেসটার মধ্যে একটা পলিটিক্যাল ডেভেলপমেন্টের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। যেমন ধরেন, সামনে নির্বাচন হবে, তাই নির্বাচন হবে, তাহলে জুলাই সনদের প্রশ্ন আসলো কিসের? জুলাই সনদের মধ্যে কি আছে? আপনি দেখবেন পুরো জুলাই সনদটা হচ্ছে একটা রাজনৈতিক পরিবর্তনের একটা দলিল। তারপরে জুলাই ঘোষণাপত্র তৈরি হলো, এটা কি? গণভোটের চিন্তা ভাবনা হচ্ছে, এটা কি? প্রত্যেকটাই হচ্ছে পরিবর্তনের ইঙ্গিত। আর ইন প্র্যাকটিস আপনি মাঠে দেখেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেট, এইসবের বিরুদ্ধে কিন্তু একটা জনমত তৈরি হয়েছে। এটা কেউ পছন্দ করুক, অনেকে যারা এই কাজগুলোর সাথে যুক্ত, অনেকেই চাচ্ছে না যে এই ধরনের পরিবর্তন আসুক, আগের মতোই চলুক, কিন্তু জনমত কিন্তু তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে বিপ্লবের ফল। রাজনৈতিক দলগুলো সেটা বুঝতেও পারছে। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে, এবং তারাও যে পরিবর্তনের দিকে হাঁটছে, এটাও আপনি কিন্তু দেখতে পাবেন। যেমন ধরেন, যে আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, গতকালকে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেলেরা একটা ওয়েলফেয়ার রাজনীতির একটা চমৎকার মাসব্যাপী কতগুলো কর্মসূচি ঘোষণা করেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে লিখিতভাবে আমার মনে হয় না অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো ছাত্র সংগঠন এইভাবে মাসব্যাপী ঘোষণা করেছে। এই যে তারা করলো, এটাকে আপনি পজিটিভ ভাবে দেখবেন না? এটা তো পজিটিভ রাজনীতির একটা মানে শিবির যেটা সেবামূলক কাজ শুরু করেছে, আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সেটা করছে, ওই ধরনের কাজ শুরু করছে ওই ধরনের হ্যাঁ, পরিবর্তনের ইঙ্গিত তো সেটাই। এইভাবে প্রত্যেকটা ছাত্র সংগঠন, যেমন শিবির শুরু করেছে, ছাত্রদল শুরু করেছে, সবাই যদি শুরু করে, আস্তে 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 এটা জাতীয় রাজনীতিতে ইম্প্যাক্ট এসে পড়বে। এবং আমার মনে হয় না ক্যাম্পাসগুলোতে কোনো ছাত্র সংগঠন আর ভবিষ্যতে তাদের আগের কার্যক্রম চালায় টিকে থাকতে পারবে, এই অবস্থা ক্যাম্পাসগুলোতে নাই। সুতরাং নতুন রাজনীতি, পরিবর্তনের রাজনীতির দিকে সবাইকে আসতেই হবে। এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের আমাদের সবার জন্য পজিটিভ একটা দিক। এলাইন আওয়াজ খান, প্রফেসর মেজবা কিছু কথা বলছিলেন যে আসলে পরিবর্তন হচ্ছে, আসলে আমরাও লক্ষ্য করছি যে কিছু পরিবর্তন হচ্ছে, এবং পরিবর্তন না হয় উপায়ও নেই, তারা মন মানুষের সাথে বলছিলেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটা দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সংস্কার বাস্তবায়নের সুপারিশে স্পষ্ট একটা রাজনৈতিক টানাপোড়েনে পড়েছে বিএনপি।
দলটি গত 2 দিনে কমিশনে কিছু সুপারিশের কড়া সমালোচনা করে প্রত্যাখ্যান কিন্তু তারা করেনি। এটার পজিটিভ দিক। দলের নীতি নির্ধারণী পর্যায়ের সূত্র এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সময়সীমা সামনে রেখে সংস্কার বাস্তবায়নের সুপারিশগুলো বিএনপিকে কিছুটা ঝামেলায় ফেলেছে বটে, তবে দলটি মনে করছে যে এটা প্রত্যাখ্যান করার সুযোগ নেই, কারণ তাহলে নির্বাচন মানে ক্ষতিগ্রস্ত হতে পারে। আরেকটা বিষয় সেটা হলো বিএনপির জন্য একটা সুযোগও তৈরি হয়েছে, আবার একটা অসুবিধাও তৈরি হয়েছে। বিএনপির জন্য সুযোগটা হলো, আপনি জানেন যে প্রথম দিকে একটা পারসেপশন তৈরি হয়েছিল যে বিএনপি সংস্কার চায় না, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে বিএনপির অংশগ্রহণ এবং তাদের সক্রিয়তার কারণে সবাই ধরে নিল বিএনপি সংস্কারে চায়। এবং এই যে জুলাই সনদ যেটা চূড়ান্ত হয়েছে এর বাইরে বিএনপির যাওয়ার সুযোগটা কম। এই কারণে কম, যদি সেখানে তারা যান তাহলে এটা আবার নতুন করে পারসেপশন তৈরি হতে পারে যে বিএনপি সংস্কার বিরোধী। এবং বিএনপি খুব দৃঢ়ভাবে, বিশেষ করে গত স্থায়ী কমিটির মিটিংয়ে কিন্তু এই ব্যাপারটা স্পষ্ট করা হয়েছে যে বিএনপি এমন কোনো আচরণ করবে না জনগণ যাতে মনে করে বিএনপি সংস্কারে বাধা সৃষ্টিকারী হতে পারে। এটা কিন্তু একটা পজিটিভ দিক। এর মানেটা হলো বিএনপি এখন সংস্কারটাকে মানবে চূড়ান্তভাবে, কারণ তারা ওই ধরনের সংস্কার বিরোধী তকমাটা তাদের দলের লাগাতে চায় না। এই যে আমি বিষয়গুলো আপনার কাছে উপস্থাপন করলাম, আপনি বিএনপি রাজনীতি খুব কাছ থেকে দেখেছেন, বলা যায় প্রতিষ্ঠা লগ্ন থেকে, খুব কাছ থেকে। এখানে আমরা 3 জন আছি, আপনি যত কাছ থেকে দেখেছেন আমরা সম্ভবত ধারের কাছেও না। কি বলবেন আপনি? যদি সত্য কথা বলি, বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি একজন সামরিক শাসক ছিলেন, এবং পৃথিবীর ইতিহাসে এটা খুব নজিরবিহীন ঘটনা যে একজন সামরিক শাসক একনায়কতন্ত্র, একদল থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন করেছেন। এবং শুধু তাই না, তিনি এই একদলীয় শাসনের বিপরীতে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনেকগুলি দল নিয়ে যে জোটের যে একটা রাজনীতি হতে পারে ভালোভাবে বাংলাদেশে, সেটাও কিন্তু প্রথম তিনি শুরু করেছিলেন। সেই অর্থে বলতে গেলে বাংলাদেশে বিএনপি হলো প্রকৃত অর্থে গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠার অন্যতম পার্টি। এবং আপনি লক্ষ্য করবেন যে বিএনপি যে সময়, যে কয় বছর, যে সময়টায় ক্ষমতা ছিল, যে কয়বার, সেই কয়বারই সংবাদপত্র আমার মনে হয় যে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করেছে। এবং বিএনপির বিরুদ্ধে এমনও কোনো জিনিস নাই, রিপোর্ট নাই যেটা করা হয় নাই। ইভেন বেগম খালেদার বিরুদ্ধে বাজেভাবে রিপোর্ট করা হয়েছে, কিন্তু বিএনপি কখনো কারো ওই কি বলে বিজ্ঞাপনও কমায় দেয় নাই, হস্তক্ষেপ করে না। এটা একটা দিক। আর একটা হলো যে বিএনপির সমালোচনা, ইভেন বিএনপি অফিসে বসেও বিএনপির সমালোচনা করেছে, তো এরকম একটা ব্যাপার কিন্তু বিএনপির ছিল। যদিও ইদানিংকালে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কারণ অনেকের সঙ্গে যোগাযোগ হয়, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তার মধ্যে এক ধরনের উগ্রতা আমরা লক্ষ্য করেছি, যেটা এবং এমনকি বিএনপির শীর্ষ পর্যায়ের নাম করে এইসব উগ্রতা তারা দেখে, যেটা আগে কখনো মানুষ চিন্তাও করে নাই। তবুও যেহেতু এই পার্টির একটা গণতান্ত্রিক ঐতিহ্য আছে, আমি যেটা এখন বলবো যে যে যাই বলুক না কেন, বিএনপি রীতিমতো নির্বাচনের মধ্যে ঢুকে গিয়েছে এবং প্রতিদিন তার প্রার্থী বাছাই করার জন্য তারা মিটিং করছে। এবং আমি একটা রিপোর্ট দেখলাম গত 2 দিন আগে, সম্ভবত বরিশাল বিভাগের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ওইখানে তারেক রহমান একটা খুব আবেগঘন বক্তৃতা দিয়েছেন, এবং সেখানে তিনি নিজেও একটুখানি কান্না বিজড়িত ছিলেন এবং উপস্থিত লোকেরাও এটা চোখের পানি ফেলেছেন। এটা কিছুটা আবেগ মানে ছিল। এগুলি হচ্ছে নির্বাচনের কিন্তু উপাদান এগুলি, এবং সে খুব যথেষ্ট ইমোশনাল ছিলেন। তা সেক্ষেত্রে এখন যেসব কথাবার্তা বলা হচ্ছে, এইগুলি জাস্ট পলিটিক্সে এইগুলি হয়ে থাকে, রাজনীতিবিদরা এরকম বলে থাকেন। কিন্তু আমি মনে করি সকল দল পরিপূর্ণভাবে নির্বাচনে প্রবেশ করে গেছে, সুতরাং অন্য কোনো বক্তব্য এখানে আর কার্যকর না। এবং ওইগুলি কি বলে, যেটা কথার মতো হিসাবে আমাদেরকে ধরে নিতে হবে। প্রফেসর মেজবাহ, আপনাকে যে প্রশ্নটি আমি করতে চাচ্ছিলাম তার অনেকগুলি কথা কিন্তু এলাইনাস খান বলেই দিয়েছেন।
এরপর আপনার কাছে একটু জানতে চাইবো, সেটা হলো যে অনেকেই বলছেন যে জুলাই সনদের বাস্তবায়ন ঘিরে যে বিরোধ, উত্তেজনা ও কৃত্রিম সংঘাতের প্রদর্শনী চলছে তা মূলত এটা রাজনৈতিক কর্মকাণ্ডের একটি অংশ। দলগুলোর প্রকাশ্য প্রতিদ্বন্দ্বিতা মূলত রাজনৈতিক লড়াই। সনদ স্বাক্ষর, গণভোটের আয়োজন কিংবা সংবিধান সংস্কারের আবশ্যকতা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে হা বলার বাইরে কারো কোনো সুযোগ নেই। এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই রাজনৈতিক দলগুলোকে। এর মানে এখন যা হচ্ছে সবগুলি একটা, যেটা এলাইন খান বলছিলেন যে রাজনীতিতে অনেক কথাবার্তা চলে। আপনার মতামত কি? জি, আপনার সাথে আমি একমত। এটা একটা রাজনীতি, তর্ক। জি। কিন্তু মূলত আপনি যে এর ফাউন্ডেশনটা যদি আপনি দেখেন, দীর্ঘদিন আলোচনার মধ্য দিয়ে কিন্তু ম্যাক্সিমাম পয়েন্টে সবাই একমত হয়েছে। গণভোটে বিএনপি প্রথমে একমত ছিল না, গণভোটেও কিন্তু একমত হয়েছে। ম্যাক্সিমাম জায়গায় সবাই একমত, এটা স্বাক্ষর করা হয়েছে। এরপর ছোট্ট একটা বিষয় নিয়ে বিরোধটা চলছে। একটা হচ্ছে নির্বাচনের দিনে গণভোট হবে নাকি নির্বাচনের আগেই গণভোটটা হবে। গণভোট নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই, আপনি খেয়াল করেন। গণভোট হবেই, সবাই চায়, কিন্তু এটা নির্বাচনের দিন হবে নাকি আগে হবে? তার আগেই হবে। বিএনপি বলছে যে এটা আগে আমরা চাই না, নির্বাচনের দিন চাই। আর কিছু রাজনৈতিক দল বলতেছে এটা আমরা আগেই চাই। এই একটা বিষয় নিয়ে বিতর্ক। আরটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা হচ্ছে, বলা হচ্ছে যে আমরা যেটাতে সাইন করেছি সেই পাতাটা এখানে দেয়া হয়নি, অন্য একটা পাতা দেয়া হয়েছে। এইটার ব্যাখ্যা আমরা দিতে পারবো না। আসলে এটার ব্যাখ্যা হচ্ছে ঐক্যমত্য কমিশনকে দিতে হবে। যে এখানে দুটো মূল বিষয় রয়েছে মূলত, যেভাবে সংবিধান সংস্কার যেটা আদেশ 2025 করা হবে, সেখানে দুটো বিষয় রয়েছে। একটি হলো নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটাই আমি বলছি, নোট অফ ডিসেন্ট একদম বাদ দেওয়া হয়েছে। আর কিছু বিষয়ে তারা একটা সিদ্ধান্ত দিয়েছে যেটা বিএনপি আনুষ্ঠানিক বলে নাই। এর মধ্যে অন্যতম হলো পিআর, উচ্চকক্ষে পিআর এর বিষয়টা তারা এখানে যোগ করে, যে উচ্চকক্ষে পিআর হবে আর কি। এই মূলত প্রধানত বলা যায়, আরো দু একটা আছে, কিন্তু প্রধানত দুটোই। পিআর এর যে বিষয়টা, উচ্চকক্ষে পিআর এর বিষয়টা খুব বড় কোনো ডিবেটের বিষয় আমার কাছে মনে হয় না। কারণ বাংলাদেশের সংসদে যে নারী সদস্য যাদেরকে নির্বাচিত হয়, তারা যে পদ্ধতিতে নির্বাচিত হয়, এটাও কিন্তু এক ধরনের পিআর। ওটা তো আসন ভিত্তিক পিআর। আর এখানে যে বিতর্কটা হয়েছে, মানে বিএনপিও কিন্তু এখানে পিআরই চাচ্ছে, কিন্তু ওনারা চাচ্ছে আসন ভিত্তিক। আর জামাত বলতেছে এটা ভোট ভিত্তিক হবে, টোটাল ভোটের ভিত্তিতে পিআরটা হবে। পার্থক্যটা কিন্তু খুব অল্প না বোধ হয়, কারণ এখানে অনেক এলোমেলো হয়ে যায়। আচ্ছা, আমাদের একটা হিসাব আছে, সেটা হলো যে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে 40% ভোট লাগলে যথেষ্ট। কিন্তু তখন দেখা যাবে যে উচ্চ কক্ষে যদি পিআর সিস্টেম থাকে, তখন সরকারি দলের সেখানে মেজরিটি পাওয়াটা টাফ। এই কারণে মূলত বিএনপি শুরুর দিকে বিরোধিতা করেছিল, কিন্তু সবার দাবির মুখে তারা সেটা মেনেও নিয়েছে। যতটুকু আমি জানি, আনুষ্ঠানিক ঘোষণা দেয় নাই, কিন্তু আনঅফিশিয়ালি তারা মেনে নিয়েছে। এরকম আনঅফিশিয়ালি অনেকগুলো ব্যাপার আছে। এখন ব্যাপার সেটা হচ্ছে যে এই যে নোট অফ ডিসেন্ট গুলো ছিল, এই নোট অফ ডিসেন্ট গুলোকে যদি আর একটু বসে যদি একটা মিউচুয়ালে আসা যেত, এবং আমার ধারণা নির্বাচনের দিন গণভোট হবে, এটাই সবচেয়ে যৌক্তিক। নির্বাচনের আগে গণভোটটা হতে হবে, এবং এটা ইম্প্যাক্ট আবার কি হয়, তো একই দিনে যদি হয়, নির্বাচনের পরিবেশটা আরো আনন্দমুখর হবে। একসাথে সবাই জুলাই সনদের পক্ষে এক মঞ্চে দাঁড়িয়ে হায়ের পক্ষে জনগণের কাছে ভোট চাবে সবাই, রাজনৈতিক দলগুলো, এবং তখন কিন্তু ঐক্যমাত্রা অনেক শক্ত হয়ে যাবে। তো সেটাই কিন্তু রাজনৈতিক দলগুলো করা উচিত। আর এখন যে মিসআন্ডারস্ট্যান্ডিং কতগুলো তৈরি হচ্ছে, যেমন গত 2 দিনে মানে বিএনপি কথা বললো কি দলীয় স্ট্যান্ড থেকে, বিএনপি কিন্তু বলে নেই আমরা গণভোট চাই না, বা বিএনপি বলে নাই যে গণভোটে আমরা না ভোট দিব। কিন্তু কিছু মানুষ ইতিমধ্যে ফেসবুকে বিএনপির নীতি কর্মী সমর্থক লেভেলের না বুঝে ধরেন যে না বলে এমন ভাবে প্রচারণা চালানো হলো যে মানুষ এর মধ্য দিয়ে বুঝতে পারছে যে আমাদেরকে বোধহয় না ভোট দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে, কিন্তু সংস্কারের বিরুদ্ধে এই ধরনের একটা প্রচারণা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই প্রচারণাটা যেই করুক, বুঝে করুক বা বিরোধী পক্ষ করুক, এখন বিএনপিকে সতর্ক হতে হবে। সেটা হচ্ছে এই কোনোভাবেই এই প্রচারণাটা নেগেটিভলি যেন মানুষের সামনে উপস্থাপিত না হয়, এই জায়গায় বিএনপিকে খুব শক্ত হতে হবে। তাহলে কিন্তু এটা সবার জন্য, কারণ গণভোট তো আমরা সবাই চাই, সংস্কার আমরা সবাই চাই, প্রত্যেকটা দল, বিএনপি চায়, সুশীল সমাজ চায়, জামাত চায়, এনসিপি চায়, সবাই চায়। তো এতগুলো পক্ষে, সবকিছুর পক্ষে থাকার পর নেগেটিভ প্রচারণা হবে কেন? এই প্রশ্নটাকে একটু বিএনপিকে একটু আরো কৌশলীভাবে বিষয়টাকে ডিল করতে হবে, এবং কতটুকু ঐক্যমতে আসা যায় সেই জায়গাটাকে আর একটু অ্যাড্রেস করতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এলাহি নওয়াজ খান, রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাউল আজম সওদাগর। এলাহি নওয়াজ খান, আসলে আলটিমেটলি মানুষ এবং রাজনৈতিক দল সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে, এর কোনো বাইরে আর কেউ এখন চিন্তা করছে না। নানান ধরনের সংশয় প্রকাশ কে করলো না করলো সেদিকে তোয়াক্কা করছে না। নির্বাচন প্রস্তুতিতে যখন শুরু হয় রাজনৈতিক দল, তখন আমাদের দেশে জোটের রাজনীতি আসে। আপনি বলছিলেন একটু কথা, আমাদের দেশে জোটের রাজনীতির ভালো ফলাফল দিয়েছে, যার কারণে সবাই আগ্রহী কোনো না কোনো জোটবদ্ধ হওয়ার জন্য। এবং একটা সময় আপনি জানেন যে আমাদের দেশে দুটো প্রধান রাজনৈতিক দল ছিল, বিএনপি এবং আওয়ামী লীগ, তাদেরকে কেন্দ্র করে জোট হতো। এখন মূলত মুখোমুখি দাঁড়িয়েছে জামাত এবং বিএনপি, তাদেরকে কেন্দ্র করে জোট হচ্ছে। এই যে জোটের যে নানান আলাপ আলোচনা চলছে, একটু আমাদের একটু পরিষ্কার করবেন। অনেকে হয়তো এটা নোটিশ করছে না, মূল সংকটটা হচ্ছে যে এই যে ইলেকশনটা হচ্ছে এবং জি। যেসব রাজনৈতিক দলগুলি অংশ নিচ্ছে, আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে একই ভোট ব্যাংক, বহু বছর ধরে এই দলগুলি তাদের প্রিন্সিপাল এনিমি ছিল আওয়ামী লীগ এবং এলআই, এবং এই দলগুলি তাদেরকে নির্বাচনের সমস্ত প্রপাগান্ডা আওয়ামী লীগকে সামনে রেখে হতো। এই প্রথম আওয়ামী লীগ নেই, এবং বিএনপি এবং জামাত যারা অনেক বছর ধরে চার দলের জোটের হিসাবে আছে, সরকার করেছে, এখন ভোটের রাজনীতি, একই ভোট ব্যাংকে দুইজনই হানাহানি করছে, সংকটটা কিন্তু ওখানে তৈরি হয়েছে। কিন্তু যে বিষয়টা এখন যেটা দেখা যাচ্ছে যে বিএনপি তার জোটে আছে, সেখানে শুধু জামাত নাই, তার কিন্তু জোটে 20 দলীয় জোট ছিল, কিংবা এটা কমে এখন 12 দলীয় জোট হয়েছে। জামাতও চেষ্টা করছে আর একটা জোট করার। এবং আপনি ইন্ডিয়ার দিকে লক্ষ্য করেন, এখন কিন্তু ইন্ডিয়াতে বহু বছর ধরে কিন্তু জোটের পলিটিক্স, এককভাবে কোনো দল কিন্তু এখন আর ওইখানে ক্ষমতা আসতে পারছে না। এখন যদি বাংলাদেশে এই যে মানে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার মূল কারণ হলো যে একক মানে কি 2/3 মেজরিটি পেয়ে যাওয়া, এটা হলো এই যে একটা রাজনৈতিক দলের কর্তৃত্ববাদী হওয়া প্রধান কারণ হয়ে গেছে। জোটের রাজনীতি হলে মোটামুটি চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হয়। আপনি দেখবেন যে এই যে আমরা মালয়েশিয়ার কথা বলি, মালয়েশিয়াতে যে ডেভেলপমেন্ট ইত্যাদি যা কিছু দেখেন, অনেকে জানে না যে এখানে যে দলটি বহু বছর ধরে ক্ষমতায় ছিল এবং নতুন একটা মালয়েশিয়া, উন্নত একটা মালয়েশিয়া পৃথিবীর সামনে তুলে ধরেছেন। 19টা দলের একটা জোট ছিল, যেটাকে আমনু বলা হইতো, বুঝছেন, নেতৃত্ব দিতেন মাহাতির মোহাম্মদ। এর আগে তুন আব্দুর রাজ্জাক ছিলেন। তো এখন যেটা হলো যে এই জোটের পলিটিক্স আছে এবং এটাও থাকবে আগামীতে। কিন্তু যে বিষয়টা হলো যে আমরা যাই বলি না কেন, আমার 54 বছরের যে বাংলাদেশের পলিটিক্স যত কাছের থেকে দেখছি, মূলত মাইন্ডসেটটা হলো ইম্পর্টেন্ট, মানসিকতা। এখানে একটা জিনিস যোগ করতে চাই এবং আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আপনি যে ভোটের হিসাবটা দিলেন, অতীতে আওয়ামী লীগ বিরোধী ভোট ছিল, সবাই এক জায়গায় হতো তারা, কিন্তু এখানে ভোটের প্যাটার্ন তো পাল্টে গেছে। কারণ হলো আপনি নিশ্চয়ই জানেন, আমি একটু বলে দিই, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের 40% ভোটার এখন হয়েছে যারা আসলে ঠিক মতো কোনোদিন ভোটই দেয়নি। কাজেই এই ভোটার একটা বড় ফ্যাক্টর, 4 কোটি ভোটারের মতো। না, এটা তো একটা ইম্পর্টেন্ট বিষয় যে গত 15, 16, 17 বছর যে সেটা 35% কিংবা 40% ভোটার যারা তরুণ, এবং এই তরুণ ভোটাররাই ছিলেন এই গত আন্দোলনের মুখ্য শক্তি, যারা জুলাই মুভমেন্টের। আবার এবারও নতুন করে অনেক ভোটার হয়েছে তরুণ, তারা কোন দিকে ভোট দেবে এটা কিন্তু একটা অনিশ্চিত, আমরা জানি না তারা কোথায় ভোট দেবে। অলরেডি জরিপে আসছে, তারা কিন্তু সিদ্ধান্ত জানাচ্ছে না। এই যে সাইলেন্ট মেজরিটি, এটাই নির্ধারণ করবে আগামী নির্বাচনে কারা বিজয় হবে। আমি বলতে চাচ্ছি যে এই যে জুলাই মুভমেন্ট যারা করেছে, তারা আওয়ামী লীগ বিরোধী মুভমেন্ট করেছে, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে।
আমি সুতরাং বলতে পারি যে সেম ভোট ব্যাংকের মধ্যে কাড়াকাড়ি চলছে, বিএনপি এবং জামাত অন্য সবাই মিলে। সংকটটা ওইখানে তৈরি হয়েছে, যার কারণে এতদিন একসঙ্গে যারা বসে পলিটিক্স করেছে, খাওয়া দাওয়া করেছে, আত্মীয় স্বজনদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে অনেকে, কিন্তু এখন ওই ভোট ভাগাভাগি হওয়ার কারণে ওই বাড়ির যেমন ভাই বোনেরা যে বাপের জমি ভাগাভাগি করতে যে ধরনের এই সংকট হয়, এই একই সংকট তৈরি হয়েছে। এটা হলো মূল সংকট। এনিহাও, যেহেতু আলটিমেটলি এইগুলি নিয়ে যতই হোক না কেন, দিন শেষে আমি যেটা বলি যে যেমন তারেক রহমান আগাগোড়া বলে আসছে যে আমরা ক্ষমতার পরে যে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। হ্যাঁ, এই যদি সত্যিই যদি একটা ইলেকশনের সালাউদ্দিন আহমদ আবার বলেছেন জামাত বাদ দিয়ে জাতীয় সরকার, অসুবিধা নাই, কারণ বিরোধী দল জাতীয় সরকার তখন আর হলো না, জি জামাত বিরোধী দল হলো। আর একটা হলো যে অনেকগুলি কনসেপ্ট নিয়ে নাড়াচাড়া হয়েছে, তার মধ্যে সর্বশেষে জাতীয় পার্টিকে বিরোধী দল, কিন্তু জাতীয় পার্টিকে বিরোধী দল ধারণাই ছিল ভুল। তার অর্থ দাঁড়াচ্ছে একটা নীল নকশার ইলেকশনের করা, আবার ফেসিস্টকে আর একটা নীল নকশার ইলেকশন করা। আর ওই জাতীয় পার্টির দোষর তোষর না তো, এবং এটা দোষের বলাটাই মানে ভুল, জাতীয় পার্টিকে কম বলা হয়। এটা হলো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি একটা পরিপূরক দল হয়ে গেছে, কারণ তাদের ফিলোসফি এবং তাদের যে কি বলে যেটার সাপোর্ট সমর্থন একই জায়গায়, সেটা হলো ইন্ডিয়া, তাদের দুজনেরই এক জায়গায়। আর একটা হলো এই পার্টি যদি গঠন করেছিলেন, ওনার নামের সঙ্গে একটা শব্দ কিন্তু একদম স্থায়ী হয়ে গেছে, যেটা খুব কম লোকের সঙ্গে, যেমন জিয়ার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়া বলা হয়, আর ইরশাদ বলতে গেলে সবাই বলে যে স্বৈরাচারী ইরশাদ। একটা স্বৈরাচার শব্দটা ওর নামের সাথে এটা এক হয়ে গেছে। সুতরাং এই দলকে যখন বিএনপি লোকেরা আলোচনা করার চেষ্টা করেছে, দেখলো আর কি, মানে পলিটিক্স যেটা হয় না, একটু দেখে যে কি হয়, রিপারকেশনটা দারুণ হয়েছে। এই যে রিপারকেশন দেখার পরে ফিরে আসা, এটাই হলো গণতন্ত্রের সবথেকে বড় একটা ভালো সৌন্দর্যের জায়গা। যখনই জনমত দেখলো যে এটার বিরুদ্ধে, তখন কিন্তু ব্যাক করা। কিন্তু আওয়ামী লীগ কিন্তু তা কখনো করে নাই, তার সে কারণে সে ফ্যাসিস্টে উঠছে, সে যারা মনে করতো শক্তির জ্বর হলো সেটাকে ইমপ্লিমেন্ট করতে চাইতো। কিন্তু গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্যের জায়গা হলো আপনি জনমত যখন আপনার বিরুদ্ধে যাবে, তার সাথে যখন আপনি নিজেকে খাপ খেয়ে নেবেন, জনমতকে অস্বীকার করার না। প্রফেসর মেজবা, আপনি সবসময় তরুণদের সঙ্গে থাকেন, তরুণদের মনোভাবটা আপনি যতটুকু জানেন, এই জেএনজি প্রজন্ম, স্বাভাবিক কারণে আমি এবং এলাইনাস খান একটু কম জানি, কারণ আপনি সবসময় ওদের সাথে মিশেন এবং আপনি যাদের সাথে মেশেন বিশ্ববিদ্যালয়ে সবাই ভোটারও বটে। এই যে নতুন ভোটার, এদেরকে অস্বীকার করে বা এদেরকে অ্যাভয়েড করে কারোর পক্ষে নির্বাচনী বৈতরণী পার হওয়া কি সম্ভব? সম্ভব অসম্ভব না বলে আমি সরাসরি যদি এভাবে বলি যে খুব বড় একটা ফ্যাক্টর এই আগামী নির্বাচনে, কতগুলো গুরুত্বপূর্ণ কারণে বড় একটা ফ্যাক্টর, সেটা হচ্ছে যে প্রায় 40%-এর মতো ভোটার যারা কোনো নির্বাচনে ভোট দেয়নি। কিছু আছে এর মধ্যে 4-5% যারা 2009 সালের ইলেকশনে একবার ভোট দিতে পেরেছিল আর কি। তো এই ভোটারদের ভোটিং বিহেভিয়ার সম্পর্কে কারো কোনো ধারণা নেই যে এরা আসলে কি করবে। আপনি জানেন যে কয়েকটা জরিপে পাওয়া গেল যে বিশাল একটা জনগোষ্ঠী এখনো আনডিসাইডেড, তারা কাকে ভোট দিবে। সবাই তরুণ, হ্যাঁ, তার মানে আমরা ধরে নিতে পারি এর মধ্যে তরুণ ভোটাররাও আছে। তারপরে এমনিতে নর্মাল যে 20-25% ফ্লটিং ভোটার থাকে, তারাও এটার সাথে যুক্ত হয়েছে। আগে তো এই ফ্লটিং ভোটাররা নির্ধারণ করতো যে কারা ক্ষমতায় আসবে, তাদের ভোট যেদিকে যায় সেদিকেই ক্ষমতায় আসছে। ওই ফ্লোটিং ভোটারদের সাথে এটা এই নতুন প্রজন্ম আবার যুক্ত হয়েছে, আকৃতি বা আকার একটু বড় হয়েছে, আকার বড় হয়েছে। আচ্ছা, পাশাপাশি আরো একটা ঘটনা ঘটেছে, মানে আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে আমাদের মাথায় আগের যে হিসাবটা, অর্থাৎ এখন থেকে 15-20 বছর আগে আমরা যে হিসাবটা মাথায় ধারণ করতাম, ওই হিসাবটা কিন্তু এখন আর নাই। কারণ হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের ভোটার সংখ্যা ভেঙে চুরমার হয়ে গেছে। অনেক বিবেকবান মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ কিন্তু আওয়ামী লীগকে আর কখনো এমনিতেই ভোট দিত না। যদি ফেয়ার ইলেকশন হতো, আওয়ামী লীগ যদি থাকতো, তাও তারা ভোট দিত না। এদিক দিয়ে কমে গেছে। তারপরে আওয়ামী লীগের যে ভোটারটা আছে, এর মধ্যে কট্টর আছে, আবার উদারপন্থী কিছু আছে। কট্টর যেটা, এটা কোনো রাগে ভোট দিতে যাবে না, কোনোদিন এটা কখনো ভোট দিতে যাবে না। আর যে অংশটা আছে, এই অংশটার ভোটটা ভাগ হয়ে যাবে, বিভিন্ন জায়গায় হতে যাবে, যারা যেভাবে নিতে পারে এইভাবে। তো সবকিছু মিলে এইবার ভোটারদের ভোটিং বিহেভিয়ারটা ঠিক কেমন হবে কোনো রাজনৈতিক দলেরও কোনো ধারণা এখন পর্যন্ত নাই। তবে একটা জিনিস,
যে তরুণ ভোটাররা যেটা বললেন 40%, তরুণ ভোটার মানে একটা কমন চাওয়া আছে তরুণ ভোটারদের। কমন চাওয়াটা হচ্ছে তারা পরিবর্তন চায়, তারা আগের রাজনীতি আর দেখতে চায় না। এবং এই যে পরিবর্তনটা এদের নেতৃত্বেই কিন্তু গণ অভ্যুত্থানটা হয়েছিল, তারা কিন্তু এই পরিবর্তনটা চায়। সুতরাং পরিবর্তনের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো রাজনৈতিক দলের পক্ষে এই মুহূর্তে সম্ভব না। একটা জিনিস আলোচনা হচ্ছে, সেটা হলো যে বাংলাদেশের বড় 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদের নির্বাচন, এটির রাজনৈতিক ফলাফল জাতীয় পর্যায়ে পৌঁছতে পারে। অতীতে দেখা গিয়েছে যে আসলে বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে তত প্রভাব ফেলতো না। এর একটা কারণও ছিল, সেখানে এত ছাত্র সংখ্যাও ছিল না যেমন। আর একটা হলো মানুষের অনেকটা জানতোই না, কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সবাই জানে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের BBGS কে আপনার গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও গিয়ে জানতে পারবেন, তারা নাম জানে, এবং সেটা সোশ্যাল মিডিয়ার বদৌলতে। এই কারণে কেউ কেউ বলছেন যে এর ইফেক্ট হবে না, আবার কেউ কেউ বলছেন হবে। একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনার মতামত কি? আচ্ছা, আমাদের সামনে এটা সুস্পষ্ট প্রমাণ এখনো নাই যে এই নির্বাচনগুলোর ফলাফল সরাসরি সেই কথাই আবার বলতে হয়, যেহেতু আপনি তরুণদের সাথে মেশেন। হ্যাঁ, আমি সেটাই বলছি, সুস্পষ্ট প্রমাণ আমাদের কাছে নাই। কিন্তু যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে তরুণ সমাজ কি চায়, এইটা কিন্তু ইলেকশনগুলোর মধ্যে দিয়ে আপনার আমাদের কাছে পরিষ্কার একটা বার্তা গিয়েছে, একটা বার্তা আমাদের সামনে আছে যে তরুণ সমাজটা কি চায়। সেটার ভিত্তিতে আমরা বলতে পারি যে সারা দেশের যে তরুণ সমাজ, এই চাওয়ার সাথে তাদের একটা মিল আছে, তারা পরিবর্তন চায়। এবং ওই পরিবর্তন রাজনীতির সাথে, পরিবর্তনশীল রাজনীতির সাথে খাপ খাওয়াইতে যে পারবে, তরুণ সমাজকে যে কাছে টেনে নিতে পারবে, সেই লাভবান হবে, এইটুকু আমরা বলতে পারি। এবং এটা সরাসরি জাতীয় নির্বাচনের প্রভাবটা নির্বাচনের পরে আমরা তখন বুঝতে পারবো যে কতটুকু পড়লো। কিন্তু এই বার্তাটা এখন আমরা দিতেই পারি যে তরুণ সমাজ অবশ্যই একটা পরিবর্তন চায়, এবং সেটা রিফ্লেকশন ঘটেছে। কারণ যারা ভোট দিয়েছে তারা তো সবাই শিবির না, মোটেই না। শিবিরের তো এত কর্মী নাই বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা কখনো দেখিনি। মেয়েদের হলে, ওখানে তো মেয়েরা এমনিতেই ভোট দিয়েছে, মেয়েদের ও শিবির করে এই জন্য মেয়েদেরকে ভোট দিয়ে, এমন বিষয়টা না। কিন্তু এই শিবির যদি এখন খারাপ করে, এটা কিন্তু আবার উল্টে যাবে, এটা যে কোনো সময় উল্টে যাইতে পারে। ছাত্রদল ছেলেরা অন্য কোনো সংগঠন যদি ভালো করে, তরুণ সমাজের এক্সপেকটেশন কি তারা যদি সামনে নিয়ে আসতে পারে, যে কোনো সময় এটা চেঞ্জ হয়ে যেতে পারে। অর্থাৎ বিষয়টা হচ্ছে তরুণ সমাজের যে চাওয়া, এই চাওয়ার সাথে অ্যাডজাস্ট করে যে নির্বাচনী বৈতরণী নির্বাচনের মাঠে পথে থাকবে, ওই ওয়েতে প্রচারণা চালাবে, তাকেই গ্রহণ করবে তরুণ সমাজ। এইটার প্রতিযোগিতা এখন শুরু হবে, আপনি দেখবেন। ইতিবাচক প্রতিযোগিতা, অবশ্যই এটা আমি ইতিবাচক ভাবে দেখি, কারণ পলিটিক্যাল ডেভেলপমেন্ট কিন্তু এভাবেই হয়। এইটাকে আমাদের নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। কোনো রাজনৈতিক দলের ভুল হতে পারে, স্ট্র্যাটেজিতে ভুল হতে পারে, আবার সে এটা বোঝার পরে সে আবার সঠিক পথে ফিরে আসলো। এই যে ফিরে আসলো, এটাই তো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, এটাই তো চেঞ্জ। এবং এটা জাতীয় রাজনীতিতেও প্রভাব পড়বে আগামীতে, আপনি নিশ্চিত থাকবেন। এলাই নওয়াজ খান, এই অনুষ্ঠানে আপনার সঙ্গে আমরা একটা বিষয় নিয়ে আলাপ করছিলাম। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সাধারণ মানুষ ধারণা করে যে এনসিপি তরুণদের প্রতিনিধি, বিষয়টা কিন্তু এরকম নয়। আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলা, বিভিন্ন এলাকায় যে তরুণরা নেতৃত্ব দিয়েছিল, তারা সবাই কিন্তু এখন সুসংগঠিত। আপনি এটাও নিশ্চয়ই জানেন যে এই ধরনের শতাধিক সংগঠন রয়েছে এবং তারা সক্রিয়। আমরা শুধু মূলত দুটো সংগঠন খুব বেশি মিডিয়াতে পরিচিত, ইনকিলাব মঞ্চ এবং আপ বাংলাদেশ। কিন্তু এই ধরনের সংগঠন কিন্তু জেলায় জেলায় রয়েছে, এলাকা ভিত্তিক রয়েছে। আমরা জানি যাত্রাবাড়ি একটা স্ট্রং সংগঠন রয়েছে, বিশেষ করে উত্তরার সংগঠন সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়। এদেরও তো নিশ্চয়ই একটা প্রভাব রয়েছে। একটা বিষয় আপনাদের একটু মনে রাখার দরকার যে জুলাই বিপ্লবে যে তরুণেরা, যে ছাত্ররা অংশগ্রহণ করেছিল, সবার যে রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল তা না। যে কথাটা, এই ছেলেগুলি যথেষ্ট সচেতন, তারা দেশ এবং বিদেশের সমস্ত খবরাখবর রাখে, যেটা হলে তারা একটা পরিবর্তন চায়, পরিবর্তনের অংশ ছিল। কিন্তু তারা কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা সবার মধ্যে ছিল তা না। কিন্তু যে কারণে আপনি দেখবেন যে যাদের মধ্যে রাজনীতির আকাঙ্ক্ষা ছিল তারা মিলেই এনসিপিটা হয়েছে। বেশিরভাগ এই আন্দোলনকারীরা এর বাইরে রয়ে গেছে। আপনি যেটা বললেন যে শতাধিক সংগঠন আছে বিভিন্ন, যেমন উত্তরাতে একটা সংগঠন আছে, কিংবা যাত্রাবাড়িতে আছে, এরকম গ্রামগঞ্জ পর্যন্ত জেলা পর্যায়ে আছে। এরা আগামীতে ভ্যানগার্ড হিসাবে কাজ করবে। এটা কিন্তু আন্তঃযোগাযোগ রয়েছে। এরা আগামীতে ভ্যানগার্ড হিসাবে কাজ করবে। এই যে পজিটিভ পলিটিক্সের একটা ভ্যানগার্ড এরা থাকবে, যারাই খারাপ কিছু করবে
এরা কিন্তু রুখে দাঁড়াবে। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন। এই যে আজকে মানে রাজনীতির সঙ্গে ওয়েলফেয়ারের যে সংযোগ আমরা এখন দেখতে পাচ্ছি, এটা অতীতে ছিল। অতীতে যারা পলিটিক্স করতেন অনেক আগে, তারা কিন্তু রাজনীতির সাথে ওয়েলফেয়ারের ব্যাপার ছিল। তারা স্কুল করতেন, কলেজ করতেন, অনেক ওয়েলফেয়ার কাজ করতেন। অতীতে যারা বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন, ইভেন মৌলানা ভাসানী যেখানে গেছেন সেখানে একটা হয় মাদ্রাসা করেছেন, ইউনিভার্সিটি করেছেন, যা কিছু করেছে। এখন এই যে আপনি যেটা বলবেন যে ছাত্র সংসদগুলি ইউনিভার্সিটিতে, এটা বহু বছর ধরে ঢাকা ইউনিভার্সিটি বলেন, অন্যান্য ইউনিভার্সিটিতে পেশি শক্তির একটা ব্যাপার আমরা একদম এটা দেখে আসছি, একদম পাকিস্তান আমল থেকে এ পর্যন্ত। ঢাকা ইউনিভার্সিটিতে অবশ্যই এনএসএফ এর পান্ডারা ডমিনেট করতো। একটা ছাত্র যখন নতুন আসতো, সে দেখতো যে কোন দলের পান্ডামি সব থেকে শক্তিশালী, সে তার সাথে যুক্ত হইতো। এবং ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদল ছাত্রলীগের গুন্ডামির বিপরীতে ছাত্রদল গুন্ডামি করে তারা কিন্তু এখানে নিজেকে প্রতিষ্ঠা করেছে। এখন চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে শিবির আগামীতে যারা ক্ষমতায় ডাকসুতে আসবে তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট করে দিয়েছে। কারণ যেই আসুক না কেন তাদেরকে ভালো কাজ করতে হবে। ইউনিভার্সিটির সাধারণ ছাত্রদের জন্য, ছাত্রছাত্রী তাদের নিরাপত্তা, তাদের ওয়েলফেয়ারের ব্যাপারটা দেখভাল করতে হবে। আসলে ডাকসুর তাই করা উচিত। এই যে টেন্ডারবাজি করা, চাঁদা তোলা, এগুলি ছাত্র নেতাদের কাজ না। এটা স্বাভাবিকভাবে জাতীয় রাজনীতিতে এই পজিটিভ ঘটনাটা প্রভাব বিস্তার করবে। আগামীতে যিনি সংসদ সদস্য হন না কেন, তাকে কিন্তু এই পজিটিভ, এটার দৃষ্টান্ত কিন্তু আমাদের সামনে। তাকে পজিটিভ পলিটিক্স করতে হবে, জনগণের সাথে থাকতে হবে। আপনার ওই যে কাবি খা এনতান ইত্যাদি নানা রকম যেগুলি আছে এমপিদের বিরুদ্ধে, এইগুলি থেকে সতর্ক তারা হয়ে যাবে। কারণ হলো যে যেখানেই যান না কেন, আমি যাদের কথা এই বিপ্লব, জুলাই বিপ্লবের সাথে যুক্ত যারা, সেই জেএনজি গ্রুপ, তারা কিন্তু রুখে দাঁড়াবে। আপনি অকাজ করবেন, তারা কিন্তু রুখে দাঁড়াবে। এরা ভ্যানগার্ড হিসাবে কাজ করবে। সুতরাং তারা এখনো চুপ রয়ে গেছে, তারা ওয়েলফেয়ার কাজ করছে। আমি তো জানি এইসব সংগঠনগুলি পাড়া মহল্লায় তারা ভালো পজিটিভ কাজ করছে। তা এই যে পরিবর্তন, এই পরিবর্তন কি পরিবর্তন? এটা পজিটিভ পলিটিক্স দিকে যাওয়া আমাদের, যেটা আমরা বহু বছর ধরে নেগেটিভ পলিটিক্স করে আসছি। আর একটা বিষয় উত্তরপ্রদেশে যে আওয়ামী লীগের যে ব্যাপারটা, এটা আসলে টিকে না। আপনি দেখবেন যে 46-এ এদেশের লোক, মানে কি বলবো, প্রায় 80-90% লোক পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছে। এই জনগণই 54-এ টুল রিভার্স হয়ে গেছে। রিভার্স হয়ে মুসলিম লীগের পুরা ভরাডুবি ঘটাই দিছে। সুতরাং এই ভোট কিন্তু কারো বাপদাদার সম্পদ না, বুঝছেন? মানে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে মানুষ ঠিকই সিদ্ধান্ত নেয়। পরিস্থিতি মানুষকে ইন্টারলি চেঞ্জ করে বেড়ায়। তা না হলে কিভাবে 72 এরকম একটা, মানে কি বলে, স্বাধীনতা যুদ্ধের এইরকম ঐতিহ্য নিয়ে আসা আওয়ামী লীগ, শেখ মুজিবুর রহমান, সেই শাসন, তার পরবর্তীকালে কিভাবে সেই লোকগুলি, যে লোকগুলি শেখ মুজিবের নফল নামাজ পড়েছে, তারাই কিভাবে আবার বিএনপি নামক এত পপুলার একটা সংগঠন করে ফেলালো। কারো স্থায়িত্ব নাই, মানে ভোট আমার এটা বলে কোনো ব্যাপার নাই। সুতরাং আগামী ইলেকশন পজিটিভ পলিটিক্স আমাদের সামনে আসছে, এটা আশা করি। যদিও আমাদের দেশের লোকেরা ওই একই জায়গায় থাকে না, কি বলে, এই যে বললাম না যে মানসিকতা না হলে আপনি ডেমোক্রেসি বলেন, যাই বলেন, ওইভাবে আমরা করতে পারবো না। আমার মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাউল আজম সওদাগর
রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এলাইনওয়াজ খান। প্রফেসর মেজবা, আমরা ইদানিং লক্ষ্য করছি ছাত্র রাজনীতির ভাষাও কিছুটা পাল্টে যাচ্ছে, এবং সেটা হলো ছাত্র রাজনীতিতে এখন যারা রয়েছেন তারা জাতীয় রাজনীতি বা রাজনৈতিক দলগুলোর সুরে কথা বলছেন না, অথবা চুপ রয়েছে। এটা কিন্তু বেশ কিছুদিন আগে আমরা এটা দেখিনি, সবাই দলীয় জান্ডা নিয়ে, মূল দলের দলীয় জান্ডা নিয়ে তারা দৌড়াতেন এবং সেটাই গলা ফাটাতেন। কিন্তু এখন আমরা দেখছি যে তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক সেবামূলক কাজে নেমেছেন। ওই রাজনৈতিক দলগুলো তার মূল যে মাদার সংগঠন তার জান্ডা ধরার তারা ততটা ব্যস্ত না। এটা তো অনেক বড় পরিবর্তন, কি বলবেন? অবশ্যই এটা তো বড় পরিবর্তন এই কারণে যে এটার জন্যই তো ছাত্র রাজনৈতিক দলগুলোকে সাধারণ ছাত্ররা পছন্দ করতো না। কেন পছন্দ না করার একটা মাত্র কারণ যে আমি এখানে হলে থাকি, আমি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমার নিজস্ব কতগুলো সমস্যা আছে, আমার প্রাতিষ্ঠানিক কতগুলো সমস্যা আছে, আমার আবাসন সমস্যা, আমার একাডেমিক সমস্যা, আমার লাইব্রেরির সমস্যা, নিরাপত্তার সমস্যা। কোনো ছাত্র সংগঠন এগুলো নিয়ে কোনোদিন ডিল করতো না। তাহলে কি নিয়ে ডিল করতো ছাত্র সংগঠনগুলো ডিল করতো ক্যাম্পাসে মিছিল হচ্ছে, তার দলের নেতা কি বলছে এটা নিয়ে। এটা কোনো সাধারণ ছাত্র এটা পছন্দ করতো না। সেইটা রিফ্লেকশনটা হয়েছে কিন্তু এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্ররা এই হাসিনা পতনের আন্দোলনে যারা নেতৃত্ব দিল তারা এই সুযোগে কিন্তু তারাই কিন্তু মাঠে এসেছে। একটা জিনিস লক্ষ্য করেছি যে অবাক করার ব্যাপার, যে ক্যাম্পাসগুলোতে মূল দলের নেতাদের নামে স্লোগান দেওয়া ওটা একদম পছন্দ করছেন এবং তারা এড়িয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি এটা দেখেন, এই যে 4টা বিশ্ববিদ্যালয়ে যে ইলেকশন গুলো হলো, কোথাও কিন্তু কোনো দলীয় স্লোগান, কোন দলের নেতার নামে স্লোগান তো হয় নেই, বরং আরো নতুন হচ্ছে এখন। মানে ছাত্র দল বলেন, শিবির বলেন, যেটাই বলেন, প্রত্যেকে কিন্তু ভিন্ন ভিন্ন একটা নাম দিয়ে আপনার ওই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতেছে। শিবির নামে বা ছাত্র দল নামে কিন্তু করতেছে না, দেখেন। হ্যাঁ, এটার কারণটা কি? কারণটা হচ্ছে তারা বুঝতে পারছে যে দলীয় ব্যাপারটা, আমি দলের কথা মতো চলবো, দলীয় এজেন্ডা এখানে বাস্তবায়ন করব, দলীয় লেজির ভিত্তি করব, এইটাতে ছাত্ররা একবারে বিরক্ত। তো ছাত্ররা এটা চাচ্ছে, সেই চাওয়াটাকেই কিন্তু রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রেসপন্স করতেছে। এই যে রেসপন্স করতেছে, দিস ইজ পলিটিক্যাল ডেভেলপমেন্ট। এইভাবেই কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়। সুতরাং থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি আপনাকে এটা পজিটিভ বলতে হবে যে ইউ আর গোয়িং, মানে আমরা একটা চেঞ্জের দিকে যাচ্ছি। এলাইনওয়াজ খান, আসলে তরুণরাই পরিবর্তন করে, এটা হলো বাস্তবতা। তরুণরা ভাঙ্গেও গড়েও। আজকে এই তরুণদের মধ্যে যে ইতিবাচক মনোভাব আমরা লক্ষ্য করছি, অনেকে বলছেন যে এটার প্রভাব সুদূর প্রসারী হতে পারে, কারণ এই তরুণরা একটা সময় এই দেশকে সব ক্ষেত্রে, সেটা ব্যবসা হোক, রাজনীতি হোক, আমলা হোক, সব জায়গায় নেতৃত্ব দিবে। এটা বড় ইম্প্যাক্ট পড়তে পারে। প্রফেসর মেজবা এদের সাথে মেশেন, উনি কিন্তু একদম স্পষ্ট করে বলেছেন যে এখন দলীয় স্লোগানটা পছন্দ হয় না অনেকের, ছাত্ররা ভালোভাবে নেয় না আর মূলত, এমনকি দলের নামে প্যানেলকেও ভালোভাবে নিতে চাচ্ছেন। আপনি লক্ষ্য করে থাকবেন যে বাংলাদেশে মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত এই পরিবারগুলির দেখবেন, শহর কেন্দ্রিক হোক কিংবা গ্রামের হোক, যাদের গ্রামে যারা একটা সচ্ছল, তাদের ছেলে মেয়ে, এমন পরিবার নাই যে পাবেন না যে 2-1 ছেলে মেয়ে তারা হায়ার এডুকেশনে বিদেশে যাচ্ছেন না। হ্যাঁ, এবং এই হায়ার এডুকেশনে যাওয়ার জন্যে যে শিক্ষার যে মানদণ্ড দরকার, এই দলীয় রাজনীতির ফলে বিশ্ববিদ্যালয়ের সেই মানদণ্ড অনেক কমে গিয়েছিল। তারা ফিল করছে তাদের ভবিষ্যৎ, তাদের ক্যারিয়ার করতে গেলে, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেতে হলে তাদেরকে শিক্ষার একটা ভালো পরিবেশ দরকার। এই ছেলেরা কিন্তু বুঝেছে, ভালোভাবে অনুভব করেছে। এবং যেহেতু এখন বাইরে যাওয়ার সুযোগ অতীতে যে কোনো সময় তুলনায় অনেক বেশি, এটি আপনি মনে করেন যে ইউরোপের ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার আমাদের ছেলেমেয়েরা অনেকেই কিন্তু, সেটা আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, যাচ্ছে, ভালো করছে। সেটা যদি করতে হয়, আমি তো অবাক হয়ে যাই যে একদম একটা গ্রামের কৃষক ছেলে সে কিন্তু আমেরিকা পড়তে যাচ্ছে এবং সে ফুল স্টাইপেন্ডে যাচ্ছে। এটা কিন্তু আগে কখনো কল্পনা করে না কেউ। তা এইরকম একটা আন্তর্জাতিক, এইরকম একটা পরিবেশ আমাদের সামনে আছে। শুধুমাত্র রাজনৈতিক কারণে বিশ্ববিদ্যালয়গুলির এডুকেশন যদি পিছায় যায়, এদের ক্যারিয়ার, এই তরুণদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। আর এটা কিন্তু তরুণরা কিন্তু এখন গ্লোবাল সিটিজেন, গ্লোবাল সিটিজেন, এখন সব ওদের হাতের মুঠোয়, যেটা আমি শুরুতে বলছিলাম। হ্যাঁ, গ্লোবাল সিটিজেন। সুতরাং
আন্তর্জাতিক পর্যায়ে তাদের দক্ষতা এবং যোগ্যতাকে প্রমাণ করতে হলে শিক্ষা ক্ষেত্রগুলিকে অবশ্যই ওই স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হবে। সেটা নিতে গেলে অবশ্যই রাজনৈতিক দলগুলির লেজুর ভিত্তি বা যে কথাগুলি এই আন্দোলনের সময় বারবার এসছে, যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার কথা। আচ্ছা, নিষিদ্ধ করলাম না, কিন্তু যে ওয়েতে চলছে যে তারা কোনো দলীয় রাজনীতি লেজুর ভিত্তি করবে না, এটাও যদি চলে তাহলে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। এবং এই ছেলেদের মূল লক্ষ্যটা হলো তাদের ক্যারিয়ার। এদের কত পার্সেন্ট পলিটিক্স করবে না করবে আমরা জানি না, কিন্তু এরা রাজনৈতিক সচেতন, কিন্তু তার রাজনৈতিক সচেতনতা একটা জিনিস, আর একটা হলো রাজনীতির সক্রিয় অংশগ্রহণ করা একটা জিনিস। আমি যেটা বুঝতে পারছি যে এখনকার ছেলের অনেক বেশি ক্যারিয়ার, বাইরে যে ভালো পড়াশোনা করবে, ভালো কিছু করবে, এটা কিন্তু এখন মধ্যবিত্তের বাপ মারাও এখন অনেক বেশি এই ব্যাপারে তাদের অ্যাফোর্ড। এখন তো আমি দেখি বাপ মা যে পরিমাণ ছেলেদের প্রতি অ্যাটেনশন দেয়, আমাদের সময় তো কোনো অ্যাটেনশনের বালাই ছিল না, স্কুলে গেল কি গেল না এরকম। কিন্তু এখন তো প্রত্যেকটা মিডল ক্লাস ছেলে পিতা গ্রাম পর্যন্ত সন্তানদের ব্যাপারে, কারণ এটা দেওয়ার আরেকটা কারণ আছে, যেহেতু সুযোগগুলি তৈরি হয়েছে, সুযোগ তৈরি না হলে কিন্তু এটা হতো না। সুতরাং এটা পজিটিভ, আমরা পজিটিভ চিন্তা করি, পজিটিভ ভাবে ভাবি, বাংলাদেশ এইভাবেই সামনে যাবে ইনশাল্লাহ। এলাই নওয়াজ খান এবং মেজবাউল আজম সওদাগর, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।